আমার এই চেন ওয়াশ করে চেন লিউট করতে আমার আঙুলের অবস্থা এখান থেকে আঙুলটা পড়ে গেছে পুরো। কত ভাইরা জড়ো হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে ইনলাইন 1 সিলিন্ডার মোটো ব্লগিং এর কেরিয়ার। সেটা কিন্তু শুরু হয়েছিল এই পালসার 150 থেকেই। দেখো হেলমেট পরে নিয়েছে। গুড মর্নিং গুড, আর হয়ে গেছে আমাদের একটা নতুন ব্লগ শুরু। আর লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা নতুন বাইকে ডেলিভারি তো নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। প্রায় 100 কিলোমিটার রাইড করে আমরা বাড়ি এসেছিলাম। ওইটুকু রাইডে আমার মনে হয়েছে যে আমাদের বাইকটা নোংরা হয়ে গেছে, আর সেই জন্য আমরা সকাল সকাল চলে এসেছি আমাদের সৌভিক ভাইয়ের দোকানে বাইকটাকে ওয়াশ করাতে। তোমরা জানো যারা আমাদের ভিডিও রেগুলার দেখো, আমরা কত স্বপ্ন দেখার পর এই জিনিসটাকে অ্যাচিভ করতে পেরেছি। তো পুজো দিয়ে একটা পজিটিভ ভাইবের সাথে আমরা জার্নিটা শুরু করতে চাই। তো চলো বাইকটাকে ওয়াশ করাই, আর তোমরা ততক্ষণ এনজয় করো বাইকের কিছু সিনেম্যাটিক্স। টাইম এখন ঘড়িতে 11:24। আর দেখতে পাচ্ছ আমাদের বাইক একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একদম নিট অ্যান্ড ক্লিন লাগছে, দারুণ লাগছে। তো এটা সেলফ স্যাটিসফ্যাকশন বলে যে জিনিসটা কাজ করে, তো সেটা হয়ে গেছে। তো আস্তে আস্তেই যাই, কারণ টেম্পারেচার এখনও 50-র ওপরে ওঠেনি। তো এখন বাড়ি গিয়ে আমাকে স্নান করে বেরোতে হবে হচ্ছে পুজো দিতে। বাড়ি থেকে সেই মন্দিরের ডিস্টেন্স মোটামুটি ধরতে পারো ওই 8-9 কিলোমিটার মতো। পুরো টাইম এখন ঘড়িতে 12:40। আর আজকে না অনেকটা বেশি গরম লাগছে। বাইরে থেকে ঘুরে আসলাম, পুরো সেদ্ধ হয়ে গেছিলাম। আর বাড়িতে এসে আগে স্নান করে একদম রেডি হয়ে গেছি আমরা দুজন। আমি অনেক আগে রেডি হয়ে গেছি, আমি তোমার জন্য ওয়েট করছিলাম। আর সকাল থেকে আমাদের সময় কেটে যাচ্ছে সব রিলস দেখতে দেখতে, সবার স্টোরি চেক করতে করতে। না না সত্যি মানে আমার এত ভালো লাগছে তোমরা এসেছিলে, আর প্রত্যেকে এত ছবি তুলেছো, এত স্টোরি তুলেছো। আমি সবার স্টোরি শেয়ার করলাম। মনে হচ্ছে না কোনো একটা ইভেন্ট হলে তারপরে সব রিলেটিভরা সবাই ছবি পাঠায় না, যে সবাই পোস্ট করে এরকম টাইপের একটা ব্যাপারটা সেরকম একটা দিন। না না ওটা আমাদের ডেলিভারি দিন, ওটা একটা ফেস্টিভ মোমেন্টই ছিল, ইভেন্টই ছিল একটা। সত্যি বলতে এতদিন ধরে আমরা স্বপ্ন দেখতাম যে কবে আসবে, বাড়িতে থাকবে। মানে এখন সত্যি মনে হচ্ছে যে বাড়ির নিচে বাইকটা রয়েছে, মানে বিশ্বাসই করতে পারছি না, মানে আমার কথা আটকে যাচ্ছে। কালকেও আমি যখন চালিয়ে আসি না মনেই হচ্ছে না যে হ্যাঁ। আমি তনয়কে বলছি যে এতদিন আমরা যখন বাড়ি ফিরতাম, আমরা যখন ব্লগে বলতে যে আমরা হোম টাউন বনগাঁতে এন্টার করছি, আমাদের অরেঞ্জ বিচকে নিয়ে একটা জার্নি ফুলফিল হয়েছে। এখন একটা নতুন মেম্বার চলে এসেছে, নতুন ভাবে জার্নি শুরু হবে। ভাই বাড়ির এখানকার এই বাম্পারগুলো আমাকে একটু প্রবলেম দিচ্ছে, বিকজ গ্রাউন্ড ক্লিয়ারেন্স তো অত ভালো নয় এই বাইকগুলোর, সেখানে একটু সাবধানতার সাথে যেতে হচ্ছে। ওহো আলাদাই মেশিন ভাই। এই বাইকগুলো চালানোর পর যখন সিঙ্গেল সিলিন্ডার চালাবে না তুমি, তখন মনে হবে যে কি চালাচ্ছিলাম আর কি চালাচ্ছি। বিকজ সিঙ্গেল সিলিন্ডার মানে আমাদের অ্যাডভেঞ্চার 390ও তো খুবই পাওয়ারফুল মেশিন, বাট ওটার ভেতরে না অনেক ভাইব্রেশন আছে, মানে ইঞ্জিনের ভাইব্রেশন। সেই ভাইব্রেশনটা এতদিন আমি ফিলই করতাম না, বিকজ এর আগে আমি খুবই কম ইনলাইন 4 সিলিন্ডার চালিয়েছি। তো সেই কারণে এই বাইকগুলো চালানোর পর তুমি বুঝতে পারবে কতটা স্মুথ হয় ইঞ্জিনগুলো। দেখো আমি এখন 3rd ইয়ারে গাড়ি আস্তে আস্তে চালাচ্ছি, তাও গাড়ির ভেতরে কোনো ইঞ্জিন নকিং নেই। শুধু সুপার বাইক স্পিডেই চলে না, আসতেও কিন্তু মারাত্মকভাবে চলে। আর এই সমস্ত বাইকের মাইলেজের কথা না ভাবাই ভালো, বিকজ মাইলেজ কিছু দেয় না ভাই। তো যখন আমরা রাইডে যাব তখনই বার করবো এই বাইকটাকে। আর এখন তো বাইকটা একটু নতুন, এখন তো একটু চালাবোই ভাই, মানে এখন একটু বনগাঁর ভেতরে এদিক ওদিক একটু চালাতে হবে, বিকজ বাইকটাকে একটু বুঝতেও টাইম লাগবে। তোমরা যারা আমার ভিডিওটা দেখো তারা তো জানোই, একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে এরকম একটা 10-11 লাখ টাকার বাইক, মানে এরকম একটা সুপার বাইক চালাচ্ছি। কতটা মেহনত করার পর, কতটা হার্ড ওয়ার্ক করার পর এই স্বপ্নটা আমাদের বাস্তবায়িত হয়েছে। তোমরা যারা এরকম হার্ড ওয়ার্ক করছো, যারা এরকম মেহনত করছো, তোমাদের সকলেরই এরকম স্বপ্ন পূরণ হোক। তো আমার এই বাইক দেখে তোমরা যারা ইন্সপায়ার হচ্ছ যে না কোনোদিন আমাদেরও হবে একদিন এরকম সুপার বাইক, বা আমরাও চালাবো এরকম একটা ইনলাইন 4 সিলিন্ডার মেশিন, তো ভাই তোমাদের একটা কথাই বলবো, স্বপ্ন দেখো, কাজ করো, একদিন পূরণ হবেই। ছোটবেলায় এরকম সুপার বাইক আমি টিভিতে দেখতাম, রেসিং গেম খেলতাম তখন দেখতাম, এখন তোমাদের ভাই সেই বাইক চালাচ্ছে। তো চলো অনেক কথা বলে ফেলেছি, এখন একটু রাইডের মজাটা নেওয়া যাক। আমার মনে হচ্ছে এই বাইকটাকে নিয়ে আমি কবে হাইওয়ে যাব। আর হাইওয়ে বলতে আমাদের বাড়ির পাশেই চাকদা রোড, আর চাকদা রোড থেকে তারপর যদি তোমরা NH34 চলে যাও তাহলে কিন্তু তোমরা সেরা রাস্তা পেয়ে যাবে, মানে প্রপার হাইওয়ে পেয়ে যাবে। তো দেখি প্ল্যান করছি খুব তাড়াতাড়ি বেরোনোর। বাকি বিল্লি মামা রাস্তা পার হতে গিয়ে দাঁড়িয়ে গেল। এই ইনলাইন 4-এর সাউন্ড যখনই অ্যাক্সেলারেট করছি, এত সুন্দর একটা মিষ্টি সাউন্ড বেরোচ্ছে না বাইকটা থেকে, মন জুড়িয়ে যাচ্ছে। তো ফাইনালি চলে এসেছি আমরা 7 ভাই কালীতলায়, এখান থেকে আমাদের বাইকের পুজো দেবো। এক হাতে আসবে না, এক হাতে আসবে না।
বাকি থাকে। এই যে আমাদের ভাই প্রিয়াংশু ভাই এসেছে, ওর আর কি খুব যাওয়ার ইচ্ছে ছিল আমাদের ডেলিভারি দিন, বাট ভাইয়ের সাথে একটা ইনসিডেন্ট হয়ে যায়। ওর ইনসিডেন্টটা শেয়ার কর, তাহলে তোর থেকে অনেক মানুষ শিখতে পারবে যে এইভাবে জিনিসটা করা উচিত নয়। চেন বলতে আমার এই চেন ওয়াশ করে চেন লিউক করতে আমার আঙুলের অবস্থা এখান থেকে আঙুলটা পড়ে গেছে পুরোপুরি। কারণ মানে প্রত্যেকে রিকোয়েস্ট কেউ যেন না করে, প্রচন্ড কষ্ট। তাতে বলছিস তুই কি ভুলটা করছিস সেটা বল। গাড়িটা স্টার্ট দিয়ে তুই করছিস? স্টার্ট দিয়ে করছিলাম আমি, আমার মেন ভুল হয়েছে ওখানে। হ্যাঁ, তো ওটা হচ্ছে প্রবলেম। ওয়াশটা করেছি স্টার্ট দিয়ে ওয়াশ করার পরে স্টার্ট যে বন্ধ করবো সেটা মাথায় খেয়াল ছিল না, সেই অবস্থায় চেন লিউক করতে গেছি। তোমাদের কাছেও কিন্তু এটা একটা শেখা যে কোনো সময় চেন লিউক করতে গেলে দরকারই নেই ভাই 50 টাকা যাই টাকা লাগুক তুমি দোকান থেকে করো, লাভটা কি? বাইকটা কেমন লাগছে সেটা বল। অসাধারণ অসাধারণ। আমার খুব একটা আক্ষেপ থাকলো, কারণ আমি তন্ময়কে বলেছিলাম দাদা হয়, বলেছিলাম যে আমি যাবো ডেলিভারি দিই, কিন্তু যেতে পারলাম না, খুবই কষ্ট লাগছে। কিন্তু আজকে দেখার পরে মনটা পুরো ভরে যাচ্ছে। আমাকে মেসেজ করেছিল যে দাদা যেদিন আসবি সেদিন রাতেই আছে। আমি বললাম না, রাতে হয়তো না যেতে পারি, পরের দিন আমি কিন্তু যাবোই। ভাই এখানে দেখতে পাচ্ছ মায়ের মূর্তিটা কি সুন্দর লাগছে। এখানে দেখতে পাচ্ছ এখানে বিয়েও চলছে মন্দিরের ভেতরে। বিয়েটা হয়ে গেলে আমাদের পুজোটা হবে আর কি বাইকের। তো আমাদের এই 7 ভাই কালীতলা মন্দিরের একটা হিস্ট্রি বা গল্প আছে, সেটা আর কি আমাদের ভাই মানে আমাদের প্রিয়াংশু ভাই বলবে তোমাদের। কারণ প্রিয়াংশু ভাইয়ের বাড়ি হচ্ছে এখানে, মন্দির এখানে, বাড়ি হচ্ছে এখানে। অ্যাকচুয়ালি 7 ভাই কালীতলা যে নামকরণ, 7 ভাই কালীতলা মন্দির, 7 ভাই কথাটা এসছে কোথা থেকে? 7টা ভাইকে নিয়ে। তো 7টা ভাই ডাকাত ছিল, তারা এখানে বসবাস করতো পূর্ববঙ্গ এলাকাতে। তারা ডাকাতি করতো, তারা যশোরের জমিদার বাড়িতে ডাকাতি করতে গেছিলো কোনো এক পূর্ণিমা রাতে, পৌষ মাসের। তো সেখানে ডাকাতি করে আসার সময় ডাকাতের বাড়ির থেকে সবই নিয়ে এসছে। আসার সময় মা তখন তাদের স্বপ্নাদেশ দেন যে আমার তো পুজোর সামগ্রী সোনা দানা সবই তো নিয়ে যাচ্ছিস, তাহলে আমার কেন রেখে যাচ্ছিস? তো সেই স্বপ্নাদেশ পাওয়ার পরে তাদের 7 রকম মতামত হয়। সেই মতামতে লাস্টে গিয়ে দাঁড়ায় যে তারা এখান থেকে মাকে নিয়ে আসবে, নিয়ে প্রতিষ্ঠা করবে। তো তারা সেখান থেকে নিয়ে এসে এই পুরাতন বঙ্গে এখন যে এলাকা রয়েছে, যে বটগাছ রয়েছে আশেপাশে, এই বটগাছ আরও বড় ছিল সেই টাইমে, সেই বটগাছের পুকুরে মাকে স্থাপন করে। এবং তারপর থেকে সেই পুজোর দায়িত্ব পাশের এক গ্রাম থেকে পুরোহিতকে, মানে আমার যে ঠাকুরদা ছিল, পুরনো যে ঠাকুরদা মানে যে পূর্বপুরুষ ছিল, তারা দায়িত্ব সঁপে দেন, সঁপে দিয়ে তারা চলে গেলেন এখান থেকে। এবং তাদের নামকরণ অনুযায়ী আজকেই মন্দিরের নাম হচ্ছে 7 ভাই কালী। ব্যাপারটা হচ্ছে এটা ছিল স্টোরি, এছাড়া আরো অনেক বড় স্টোরি রয়েছে। ভাই বললো সেটা বলতে গেলে একটা অনেক বড় হয়ে যাবে পুরোপুরি। আচ্ছা, তোর পূর্বপুরুষরাই মানে এখানে পুজো দিত বলতে কি, ডাকাতরা পাশের গ্রাম, তখন তো এখানে কোনো গ্রাম ছিল না। ইছামতি যে আছে, ইছামতি আরো অনেক বড় ছিল, আর পুরো মাঠ ছিল এখান থেকে। পাশে যে গ্রাম থেকে আমাদের পূর্বপুরুষের ধরে নিয়ে আসে এখানে পুজোর দায়িত্ব। ও আচ্ছা, মানে জোর করে ধরে। তখন বাঘ ভাল্লুক থাকতো, বাগান ছিল। কত টাইমের এটা আমরা মনে করছি ইংরেজদের সমস্যা করতে আরো আগে, মোটামুটি এখনো 200 বছর আগে, 200 বছর আগে, 200 বছর আগের কথা বলছি। কারণ আমাদের এই নিয়ে এখন 8 পুরুষ চলছে ওদের, আমাদের। বাপরে বাপ! হ্যাঁ ভাই, 200 বছরেরও আগে, এটা 200 বছরেরও আগে, মানে প্রায় 250 থেকে 300 বছর আগের কথা। ইংরেজরা আসার পর এখানে ইংরেজরা আধিপত্য বিস্তার করতে চেয়েছিল, কিন্তু পারেনি করতে। তাহলে তারও আগের জিনিস এই জিনিসটা। বুঝতে পারছো কতটা স্পেশাল এই জায়গাটা? তো চলো দেখা যাক, টাইম প্রায় ঘড়িতে 1:30 বাজতে গেল। এবার বিয়েটা হয়েছে কিনা ভাইয়ের, তারপরে আমরা পুজো দিতে পারবো আমাদের বাইকের। বট গাছটার কথা বলছিল না ভাই, এই দেখো এটা হচ্ছে সেই পুরনো বট গাছ। আর এগুলো ভাই কেন মানুষের মানত থাকে, মানত করে, তাই ঢিল বেঁধে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কোথা থাকে, আমাদের এখানে ঢিল বেঁধে মানত করা হয়। এবং মানুষ যখন পূর্ণ হয়ে যায় তখন মার কাছে পুজো দিই। যে কোনো মানে কে ঢিল বাজে সেটা তো খুঁজে পাওয়া যায় না, যে কোনো একটা ঢিল খুলে দিতে খুলে সেখানে রেখে দিতে। ও দেখো একবার এখানে কত এরকম ঢিল বাঁধা রয়েছে, অজস্র। তো বাড়ি কোথায়? এই যে আমাদের ছোট ছোট ভাইরা এসেছে, একটু পিক আপ দিতে বলছে আমাদের। পেছনে বসবি ভাই? কত ভাইরা জড়ো হয়ে গেছে। ঠিক আছে, ফাঁকা রাস্তা না হলে না চালানো যায় না। কেমন লাগলো? টাটা, হ্যাঁ সুস্থ, তারপর একদিন দেখা করছে। এই যে আমাদের ভাই এসেছিল, ভাইয়ের নাম হচ্ছে রিতম, ভাইয়ের বাড়ি এখানেই, ও দেখা করতে এসেছিল। ভাইকে পুজো দেওয়ার পর একটা আলাদাই পজিটিভিটি লাগছে, আর সত্যি খুব ভালোভাবে পুজো দিতে পারলাম আমরা প্রিয়াংশু ভাইয়ের জন্য। টাটা টাটা।
সময় এখন ঘড়িতে 3:10 আর দোকানে এসে একটু ব্যাংকে গেছিলাম আমি, আর আমার ফোনেও চার্জ নেই, সেখানে আমি হেলমেটের গোপ্রোতে ব্লগ করছি। তো এখন দোকান থেকে এখন আমরা সবাই মিলে, মানে রোজ যাবে, বাবা যাবে, বিপ্লব দাদা বাড়ি চলে গেছে, আমরা এখন সবাই বাড়ি যাচ্ছি। আর যাওয়ার সময় তুমি একবার চালাও, তাহলে আমি আমাদের বন্ধুদের দেখাতে পাবো যে তোমাদের মানে কেমন লাগছে তুমি যখন চালাবে বাইকটা। চলো, দেখতেই পাচ্ছ এখানে রয়েছে আমাদের বিস্ট, গ্রিন বিস্ট এটা, আর এখানে রয়েছে আসল বাইক ওই যে ওখানে দূরে, পালসার 150। সাউন্ডটা শুনলে, এটা হচ্ছে ইনলাইন 1 সিলিন্ডার। এটা নিয়ে কত মজা করেছি একটা টাইম, যখন ফার্স্ট বাইক চালানো শিখেছিলাম তখন বন্ধুরা মিলে এই বাইকে করেই ঘুরতে যেতাম। দারুণ লাগে কিন্তু লাইটটা সামনে থেকে। আর আমার বাবা চালাচ্ছে এখন আমাদের সুপার বাইক, আমাদের Z900। দারুণ লাগছে কিন্তু দেখতে। পেছনের টায়ারটা এতটা মোটো না, পেছন থেকে দেখতে কিন্তু মারাত্মক সুন্দর লাগে। মেইনলি আমি তো যখন বাইক চালাই আমি তো পেছন থেকে দেখতেই পাই না কেমন লাগছে আমাকে, তো বাবা চালাচ্ছে আমি এখন দেখতে পাচ্ছি। যদি আমি যখন আমার ব্লগিংয়ের কেরিয়ার শুরু করেছিলাম না, মানে মোটো ব্লগিংয়ের কেরিয়ার, সেটা কিন্তু শুরু হয়েছিল এই পালসার 150 থেকেই। সেখান থেকে আজকে Z900 ভাবা যায়। তোমরা আমাদের চ্যানেলের একদম নিচে গেলে দেখতে পেয়েই যাবে যে আমাদের ফার্স্ট ব্লগ শুরু হয়েছিল এই 150 সিসির পালসার 150 থেকে। ক্যামেরা চালু হয়ে গেছে আবার, কারণ টাইম হচ্ছে ঘড়িতে এখন 8:45 আর আমরা এখন বেরোচ্ছি। মানে আমরা বলতে এই যে দেখতে পাচ্ছ আমাদের অমিত ভাই চলে এসছে পেছনে কে, হ্যাঁ যখনই ক্যামেরা চালে এরকম 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 করতে থাকে আমাদের রক্তিম ভাই। যাই হোক, রক্তিম ভাইয়ের মাথা একটু খারাপ আছে, সেই কারণে আমরা যাচ্ছি এখন বাইরে ওকে নিয়ে একটু ঘুরতে। আজকে আমরা ট্রিপলিং করতে করতে যাচ্ছি। আজকে আমি কোনো বাইক নিয়ে এখন টাইম এখন ঘড়িতে 8:27 আর ফাইনালি এখন আমরা চলে এসেছি এই যে মেলায়। যে রোজ চলে এসছে, নেহা কই, নেহা হাই কর, এই যে মাও চলে এসছে। তুমি স্কুল থেকে আসছো নাকি? তো আজকে মেলায় বিভৎস ভিড়, আজকে নাকি নচিকেতা আসবে জানো? হ্যাঁ, আমার মা বিরাট বড় ভক্ত। এবার এরকম লাইট ফাইট লাগিয়েছে, আগে এরকম লাইট ফাইট লাগানো ছিল না। এইখানে মেইনলি সে একটা সেই বলছি না যেটা ভাইরাল হয়েছে, লাইটিং ফাইটিং, এখানে সবাই ভিডিও করছিল, এরকম ভাইরাল হয়েছে, জিনিসটাই তুলে দিয়েছে। এবার মেলায় ব্রেক ডান্স এসেছে, ট্রাম্পোলিন, বাচ্চাদের যেসব খেলা জিনিসপত্র হয় সেগুলো এসেছে। ওর এবার নাগরদোলা আসে, এবার নাগরদোলাটা আসেনি, যদি আসতো তাহলে উঠতাম, কিন্তু ব্রেক ডান্সে ওঠার জন্য আমি কোনো রিস্ক নেব না। ব্রেক ডান্সে উঠবে? কিসে উঠবে তাহলে? এটাই এটা উঠবে? চলো চলো, হেলমেটটা পরে ওঠো, হেলমেটটা পরে ওঠো। তুই কোনটা উঠবি? আমি অমিতার পিছনে। তুমি কোনটায় উঠবে? তুমি কোনটায় উঠবে? হ্যাঁ, কেন? আমরা কয়েকজন ঠিক করি যে আমরা ব্রেক ডান্সে উঠবো। মেইনলি রোজ উঠছে না, রোজের খুবই ভয় লাগে। আমার ভয় লাগে, আমি হেলমেট পরে উঠবো। হেলমেট পরে নাগরদোলায় চড়বে। ফাইনালি আমরা এখন উঠতে চলেছি ব্রেক ডান্সে। এই যে হেলমেট নিয়ে ব্রেক ডান্সে চলে এসেছে আমাদের ভাই। আমি অনেক বছর পর এরকম ভাবে ব্রেক ডান্সে উঠছি। এই দেখো হেলমেট পরে নিয়েছে। ও মা গো, ওরে ভাই, মাথা ঘুরে গেল ভাই, ঘেমে নিয়ে যাতা অবস্থা, আমার মাথা ঘুরছে। গরমের ভেতরে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল, সেই জন্য চলে এসেছি আমুলের আইসক্রিমের দোকানে। আমুলের আইসক্রিম খাচ্ছে সবাই এখন। টাইম দেখতে পাচ্ছ ঘড়িতে এখন 9:21 আর আমাদের অমিত ভাই এখন আমাদের ছেড়ে চলে যাচ্ছে, আর আমরাও বাড়ির দিকে যাবো এবার। আর কেমন লাগলো আমাদের বনগাঁ মেলায় এসে? প্রথমবার আসলাম, আর এমনি মজা হয়েছে বেশ আজকে। চলো আবার এসো তাড়াতাড়ি, টাটা। 9:32 বাজে এখন ঘড়িতে, সবাই মিলে এখন আমরা যাচ্ছি বাড়িতে। এই কদিন তোমরা দেখলে আমাদের নর্মাল ব্লগ, তো রাইডের ব্লগ আসবে কিন্তু খুবই তাড়াতাড়ি। আমরা প্ল্যান করছি রাইডের। গুড মর্নিং গুরু। আর দেখতেই পাচ্ছ আমাদের দুটো বিস্ট এখানে রয়েছে। আমি ভাবছি এখানে একটু ড্রিম ওয়াকটা লেখাবো, তাহলে যখন আমি ব্লগটা বানাবো তখন এই ফ্রেমে আর কি ড্রিম ওয়াক লেখাটা আসবে। কাজ হয়ে গেছে কমপ্লিট। টাইম এখন ঘড়িতে 11:20। আর দেখো এরকম লাগছে এখন ড্রিম ওয়াক লেখাটা। আশা করি আমাদের ড্রিম ওয়াক চ্যানেলের নামটা এখানে বেশ ভালোই লাগছে। আর যা গরম আর কি বলবো তোমাদের। আমরা আমাদের বাইকটাকে একটু রেডি করছি, কারণ ট্রিপে তো বেরোবোই খুব তাড়াতাড়ি। কয়েকটা জিনিস একটু অর্ডার করার আছে, সেগুলো আসলে আমাদের বাইক পুরোপুরি রোড ট্রিপের জন্য রেডি হয়ে যাবে। আমি জানি তোমরা খুবই এক্সাইটেড আর ওয়েট করে আছো আমাদের নতুন রোড ট্রিপের জন্য। সো আর কয়েকটা দিন ওয়েট করো, আমরা তারপরেই বেরিয়ে পড়বো। বিকেলবেলায় আমাদের বনগাঁর বন্ধুদের সাথে একটু রাইডে বেরিয়েছি, সাথে অমিতও আছে। আর চাকদা রোড যদি ফাঁকা থাকে তাহলে তো তোমরা আজকে পাওয়ারের এক্সপিরিয়েন্সটা করতে পারবে। আজকে আমাদের এই রাইডে রয়েছে ভি স্ট্রম,
মানে আমাদের সৌরভ দা, তার সাথে আমাদের সায়ন ভাই হিমালয়ান নিয়ে, আর সাথে আছে অমিত ভাই। দেখো ভিডিওর এই শেষ পার্টে তোমাদের কাছে আমাদের ইনলাইন 4-এর যে সিম্ফনি বা রাইডিংয়ের যে এক্সপিরিয়েন্স সেটা রাখছি তোমাদের সাথে। বেশি কথা বলছি না, তোমরা আমাদের সাথে যেই র এক্সপিরিয়েন্সটা সেটা একটু করো। ওরে ভাই, আমি যেটুকু ফিল করলাম, থ্রটেল খুললাম ফার্স্ট, বিভৎস বিভৎস ব্রুটাল ভাই। একটা রাইড কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি আমাদের হোম টাউন, আর বাইকের জন্য একটা কভার খুঁজে আছে আমি আর বাবা। দাদা বাইক ঢাকা কভার আছে? দেখো না, ভালো কোয়ালিটির আছে, দেখাও না একটু। আর গুলো আমি জানি যে তোমরা ওয়েট করে আছো আমাদের নতুন বাইকের সাথে নতুন রোড ট্রিপের জন্য। তো সত্যি কথা বলতে বাইরের এখন যা টেম্পারেচার না, মানে বাইরে বেরোলেই অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যাচ্ছে। আমি শুধু ভাবছিলাম যে কি করে বাইক নিয়ে বেরোবো এই রোদের ভেতরে। তো আমি একটু ওয়েট করছি ওয়েদারটা একটু ঠান্ডা হওয়ার, তারপরেই আমরা রোড ট্রিপ প্ল্যান করবো। বিকজ আমি জানি যে তোমরাও ওয়েট করে আছো, আর আমিও খুবই মানে এক্সাইটেড বাইক নিয়ে বেরোনোর জন্য। বাট ওয়েদারের জন্য বেরোতে পারছি না, কারণ বাইরে বেরোলেই পুরোপুরি শরীর খারাপ হয়ে যাচ্ছে, সেটা হয়তো তোমরা বুঝতেই পারছো। আর তার থেকে বড় জিনিস হচ্ছে কয়েকটা অ্যাক্সেসরিজ আমি অর্ডার করেছি, তোমাদের বলেছিলাম। তো সেই অ্যাক্সেসরিজগুলো না লাগানো পর্যন্ত না বাইকটা নিয়ে রাস্তায় বেরোতে আমার ভয় লাগছে। আর যেটা না বললে নয়, সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা। লাস্ট ব্লগে যা তোমাদের ভালোবাসা পেয়েছি না বন্ধু, আমার হয়তো খুব কম ভিডিওতে এত কমেন্ট পড়েছে। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে। আর আমিও জানি তোমরা ওয়েট করছো আমাদের লং ট্রিপের, লং রাইডের, আমাদের বিস্টের সাথে, গ্রিন বিস্টের সাথে। চলো বাকি এই ব্লগটা আর বড় করছি না, দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।